টানা 2 বছর ধরে নিয়মিত দেখা হতে হতে যে অভ্যাস তৈরি হয় তার বিপরীতে আবার 4 মাস হঠাৎ দেখা না হলে যে দূরত্ব তা মধুর হবার কথা নয়। মধুর যে হয়নি সে তথ্য আমরা ভিন্ন ভিন্ন মাধ্যমে আপনাদের কাছ থেকে জেনেছি, কিন্তু তালাশের প্রতি পর্বের শেষেই যেহেতু ফিরে আসার প্রতিশ্রুতি থাকে তাই আমরাও ফিরে আসি বারবার। এই দীর্ঘ বিরতির পর ফিরে এসে আনুষ্ঠানিকতা করার মতো অনেক কথাই হয়তো বলা যেত, কিন্তু সে আনুষ্ঠানিকতা করার সময় আমাদের হাতে নেই, কারণ বিরতিতে থাকলেও তালাশ টিমের অনুসন্ধান কখনো থেমে থাকেনি। তাই আপনাদেরকে বলার মতো, আপনাদেরকে দেখানোর মতো ঘটনারা ছটফট করছে। চলুন তাহলে ঘটনাগুলোর মুখ খুলে দেয়া যাক। এসব দৃশ্য সম্পূর্ণ গল্পের একটা ঝলক মাত্র। সে গল্পের পুরো পথে নানান চড়াই উতরাই, রহস্য আর কেঁচো খুঁড়তে সব বেরিয়ে আসার ঘটনা আছে। আছে ফুলের মধ্যে মাদকের মূল, আছে অপরাধীকে শনাক্ত করার একেবারে দ্বার প্রান্তে পৌঁছেও ভিন্ন পথে যাবার গোলক ধাঁধা, কিন্তু যেতে তো হবে বহুদূর। হেলিকপ্টার আকাশে উড়ল বেলা 12:15টায়। গন্তব্য বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে দুর্গম পাহাড়ি এলাকা। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের সমতল এলাকা পেরিয়ে হেলিকপ্টার উঠতে লাগলো পাহাড় সারির উপর দিয়ে। উড়ালের সাথে সাথে পাহাড়গুলোর উচ্চতার চেহারাও বদলে গেল। এভাবে 45 মিনিট। তারপর জঙ্গলের ফাঁক ফোকর গলিয়ে অনেক কসরত করে ল্যান্ড করলো হেলিকপ্টার। হেলিকপ্টারে মাত্র 45 মিনিট, কিন্তু প্রচলিত কোনো রাস্তা না থাকায় থানচি উপজেলার এই দুর্গম স্থান বান্দরবান শহর থেকেই প্রায় 3 থেকে 4 দিনের দূরত্ব। 750 বর্গ কিলোমিটার এই এলাকায় কোনো ধরনের নিরাপত্তা আমাদের বাহিনী না থাকায় অবৈধ বসবাস এবং অবৈধ যেটা পপি চাষ, সেটা তৈরি হচ্ছে। বেলা 3:15টার দিকে অপ্রচলিত আর দুর্গম পথে যাত্রা শুরু হলো। সমতলে আর পাহাড়ে দীর্ঘ পথ চলার মধ্যে পার্থক্য অনেক। পথ এমন যে সেকেন্ডের অসতর্কতাও বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তার মানে আমাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য আরও কঠিন টেরেনে এই ধরনের পপি চাষগুলো করেছে আর কি। সামনে একটা পাহাড়ি ঝিরি, ঝিরির ওপারে বড় বড় ঝোপের উঁচু দেয়ালের মতো আড়াল। যার সন্ধানে এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়া তা সাধারণত এমন ঝিরির পাশে এসব ঝোপের আড়ালেই থাকে। ঝোপের আড়ালে রাখা ভয়ঙ্কর সুন্দর এবার চোখের সামনে উদ্ভাসিত। পপি। এই পপি ফুলের সৌন্দর্য নিয়ে কোনো বিতর্ক নেই, যেমন বিতর্ক নেই এর ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে। জানুয়ারির এই সময়টা পপি চাষের একেবারে উৎকৃষ্ট সময়। ডিসেম্বরের 3 তারিখ আসছে, তখন এসে দেখছি যে কার্সে রোপণ করে নাই, যেমন চলে গেছি এই গ্যাপটার ভিতরে আবার রোপণ করছে। কয়েকদিনের মধ্যেই এই সুন্দর ফুলগুলো ঝরে যাবে। তারপর ডিম্বাকৃতি অংশ থেকে কষ সংগ্রহ করে তৈরি হবে আফিম, হেরোইন, মরফিন এবং প্যাথিড্রিন সহ বিভিন্ন মাদক দ্রব্য। মাদকের এই ভয়ঙ্কর উপাদান পপি ফলকে বলা হয় মাদার ড্রাগ। আর যাই হোক, দেশের শেষ প্রান্তে এই দুর্গম এলাকায় এমন সুন্দর ফুলের চাষ করা পাহাড়ের মানুষদের নিয়মিত কৃষি অভ্যাস নয়। তাহলে করছে কারা? এগুলা করেতে মারমা, তারপরে খমি এগুলা করেন। এই দাম বলে 1 তুলা থেকে ওই 3200, তারপরে ওই 250, 2500 এরকম।
একতলা। মায়ানমারের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত অরক্ষিত হওয়ার সুযোগ নিয়ে ওই দেশের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা পপি চাষিরা বাংলাদেশের ভূমি ব্যবহার করে মাদক উৎপাদন করছে বলে বিভিন্ন সময় প্রমাণ পাওয়া গেছে। কিন্তু হেরোইনের মূল উপাদান এই পপি তার যাত্রা শুরু করে প্রাচীনকালে। খ্রিস্টপূর্ব 3400 সালেও মাদক হিসেবে পপি চাষের প্রমাণ পাওয়া যায়। তৎকালীন মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাকের নিম্নাংশে পপি চাষ হতো। তখন এটি ছিল হুলগিল বা আনন্দের গাছ। এরপর আনন্দের গাছ আনন্দ ছড়াতে ছড়াতে মিশর হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ভূমধ্যসাগর থেকে চীন পর্যন্ত সিল্ক রোডের অন্যতম বাণিজ্য পণ্য হয়ে ওঠে পপি থেকে উৎপাদিত মাদক আফিম। এমনকি 1839 থেকে 1860 সালের মধ্যে 2 দফায় ব্রিটেন এবং চীনের মধ্যে যুদ্ধের মূল কারণ ছিল আফিম। কিন্তু পপির যুগ যুগান্তরের ধ্বংসভ্রমণ থামেনি। বর্তমানে মধ্য এশিয়ার তুর্কিস্তান থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান আর মায়ানমারের প্রায় 4500 মাইল এলাকা জুড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে পপি চাষের অভয়ারণ্য গড়ে উঠেছে। মায়ানমার থেকে গত 90-এর দশকে অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে পপি। বান্দরবানের থানচি উপজেলার এই পকেটের মতো অংশটিতেই পপি চাষ আশঙ্কাজনক। সরিষার সাথে তামাকের সাথে লাগায়, ছোট অবস্থায় আসলে তেমন নির্ধারণ করা যায় না কোনটা সরিষা এবং কোনটা আপনার পপি ফুল। সাঙ্গু নদীকে এবার তারা ইউজ করেনি। এবার যেটা করেছে তারা সমস্ত ঝিরিগুলি এগুলিকে তারা বেছে নিয়েছে। মানচিত্রে দেখতে পাওয়া ছোট্ট পকেটের মতো জায়গাটি বাস্তবে এত ছোট নয়। সেই অরক্ষিত অংশে কত রকম অপরাধের চাষাবাদ হতে পারে তা আমাদের এবারের অনুসন্ধানের পরতে পরতে বেরিয়ে এসেছে। সেই সীমান্ত যদি আবার পাহাড় আর জঙ্গল মিলিয়ে হয় তবে তা অপরাধের অভয়ারণ্য হয়ে ওঠাও অবাস্তব কোনো কিছু নয়। একটা দীর্ঘ আর কষ্টকর পথ পাড়ি দিতে হবে আজ। গন্তব্য মায়ানমার সীমান্ত ঘেঁষা বুলুপাড়া। কিন্তু পথ যে গোলকধাঁধা হয়ে আসবে তা কেউ ভাবেনি। ঠিক ভেবে ভুল পথে যাওয়া, তারপর আবার আগের পথে ফেরার চক্কর চলল ঘন্টা দেড়েক। এর মধ্যে হঠাৎ একটা ঘর উত্তেজনা বাড়িয়ে দিল। হাতির পা না? হ্যাঁ, এই যে বড় বড় পা দেখা যাচ্ছে, হাতির পা। এখানে পদে পদে রহস্যের জাল পাতা। পথ একদিকে নিয়ে যায় কিন্তু দিক নির্দেশনা ভিন্ন পথের। গন্তব্য তখনও বহুদূর। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। বুলুপাড়া যাবার পথে পথে এত বেশি ভিন্ন ভিন্ন ধাঁধা ছিল যে তাতে মনেই হতে পারে হেরোইনের মূল উপাদান পপি ক্ষেতের অনুসন্ধান থেকে আমাদের নজর অন্যদিকে সরে গেছে। কিন্তু না, ওই রাতের শেষে ভিন্ন অভিজ্ঞতার একটা দিন আসলো। যদি কোনো কারণে ফায়ার আসে তাহলে আমরা যেভাবে ডিপ্লয় হই, বুঝতে পারছি, ঠিক এভাবে ডিপ্লয় হবে। ক্লিয়ার? আজ সামনে কি আছে কে জানে। পায়ের প্রতিটি ধাপ মায়ানমারের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে। চারপাশে হচ্ছে আপনার মিয়ানমারের বর্ডার, সুতরাং বর্ডার থেকে আপনার এখানে ধরেন খুব বেশি হলে পপি চাষের জন্য ইনভেস্ট তারা করতে পারে, এটা চাষ করার জন্য যে লেবার, সুতরাং হ্যাঁ লোকালদের অবশ্যই আপনার এখানে সাপোর্ট আছে। প্রায় 1.5 ঘন্টা পর একটা পপি ক্ষেত। এখানে প্রকৃতি নিজের মতো থাকে। হাতির হয়তো বা কিছু একটা হবে আর কি, হাতির হার হওয়ার সম্ভাবনা বেশি। এখানেও যে এমন মাদকের উপাদানের চাষবাস হবে তা ধারণা করাই কঠিন। সে কারণেই হয়তো এখানে ঘন ঘন পপি ক্ষেত পাওয়া গেল। ক্ষেতের আশপাশে যে মানুষ থাকে তার লক্ষণও স্পষ্ট। দৃশ্যমান পপি ক্ষেত আর আস্তানাগুলো ধ্বংস করে বুলুপাড়ার দিকে ফেরা শুরু হলো। বুলুপাড়া, এখান থেকে মায়ানমারের চেয়ে বাংলাদেশের নিকটতম বাজার থানচির দূরত্ব বেশি।
ম্যাংপং। থাংসি চাইতে 3 দিন লাগে। তো তাহলে তো বার্মা যেতে কতক্ষণ লাগে? বর্মা চাইতে 2 ঘন্টা লাগে। টাকা পয়সা বার্মারই চলে? জলে। এই যে এটা কি? এটা পপি শাক না? হ্যাঁ, কি শাক দিবে? এটা কি ফল? কি ফল আমি জানি না এটা। হ্যাঁ, আমরা তো গরম পানি খাই লোক। গরম পানি? জি। কি গরম পানি? মদ বোতল মদ। এটা থেকে নেশা হয় দেখে শুকে থাকো। হ্যাঁ, এখান থেকে লোক নিয়ে যেয়ে তো চাষ করায়। জি। এখান থেকে লোক নিয়ে যেয়ে চাষ করায়? যারা করে আমরা জানি না। শুধু ধারণা নেওয়ার চেষ্টা করা যে কারা করছে এসব মাদকের চাষ, কারণ পপি ক্ষেতগুলোর আশেপাশে আর কোনো জনবসতি নেই। বর্মা থেকে আনছে। বর্মা থেকে? জি। কি দিয়ে? মুরগি দিয়েছি। দিলে এটা পাওয়া যায়? এর পাওয়া যায়। কয়টা মুরগি দিলে কয়টা দেয়? মুরগি দিলে 3টা। তার মানে খুব অল্প কিছুর বিনিময়ে এসব মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া সম্ভব। হয়তো ম্যাংপং নয়, কিন্তু এসব পাড়ার অন্য কেউ অবশ্যই পপি চাষে শ্রমিক হিসেবে কাজ করছে। মজুরি আর প্রলোভন আসছে সীমান্তের ওপার থেকে, ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের ভূমি। আর একটা কথা বলা হয়নি, বান্দরবনের গহীনে পপি ক্ষেতের সন্ধানে নেমেছিল তালাশ টিমের 5 জন সদস্য, কিন্তু পানঝিরিতে পৌঁছানোর পর 2 জনকে আর কোনো কাজে দেখা যায়নি। কি করছে তারা সেটা জানা দরকার, কিন্তু তার আগে গুনে গুনে 4 মিনিটের বিরতি। পানঝিরিতে 2 রাত থাকার পরে ফিরতি হেলিকপ্টারে তালাশ টিমের 2 জন সদস্য চলে যায় বান্দরবন শহরে, কিন্তু ঘটনা তাদেরকে সেখান থেকে টেনে নিয়ে গেছে ভিন্ন ভিন্ন জায়গায়। এক ঘটনা থেকে বেরিয়ে এসেছে আরেক ঘটনা, সেখান থেকে আরেকটা। বান্দরবান শহর থেকে বহু দূরে সড়ক, নৌ এবং পাহাড়ের পায়ে চলা পথ পেরিয়ে তালাশের দ্বিতীয় দলটি এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে একটা জুম ঘরের মধ্যে ভিন্ন কাজ হচ্ছে। এই অস্ত্রগুলো দিয়েই পপির মতো মাদক চাষের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এসব ব্যক্তি অস্ত্রের মুখে স্থানীয় বাসিন্দাদের দিয়ে কাজটি করায়। নিজের রক্ষার জন্য অস্ত্রতা রাখি এবং অস্ত্রতা নিজেরাই ব্যবহার করি এবং গুলিও নিজেরা ব্যবহার করি। এসব স্থানীয় ব্যক্তি ক্যামেরার সামনে যেসব কথা বলেছে সেগুলো ঘোরানো কথা, কিন্তু বুঝে নিতে তো সমস্যা হয় না যে কোন চাষাবাদে অস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। পপি চাষের ভরা মৌসুমে বান্দরবনের গহীনে অভিযান চালায় সেনাবাহিনী। হেলিকপ্টারের শব্দে নিরাপদ আশ্রয়ে চলে যায় অপরাধীরা, আর সারা বছরের বন প্রকৃতি তাদেরই অভয়ারণ্য। কয়েকদিনের অভিযানে 59টি পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেছে, কিন্তু জড়িতদের ব্যাপারে মুখ খুলছে না কেউ। মায়ানমারের লোকদের অবৈধ আনাগোনা আছে এই এলাকায়। এই ব্যক্তি তাদেরই একজন। কিভাবে আসছে বার্মা থেকে এখানে? আমরা এই অপারেশনের সময় আর একটু স্টেলথ অ্যাক্টিভিটিস পরিচালনা করে আমরা ধরার চেষ্টা করবো যে এটা আসলে মূল ব্যক্তিবর্গ কারা, কারণ যে এখানে কাল্টিভেট করছে ও কোথাও গিয়ে এটা বিক্রি করবে, তার উপরে আবার কারোর কাছে বিক্রি করবে। এটা নিশ্চয়ই একটা কার্টেল বা একটা চেনের মাধ্যমে এরা এই কাজকর্মগুলি করে। পাহাড়, জঙ্গল, দুর্গম পথ, রহস্য, এই শব্দগুলো এই পর্বের শুরু থেকেই কখনো নিয়মিত বিরতিতে, কখনো বা ঘন ঘন ব্যবহৃত হচ্ছে। আর অনুসন্ধানের প্রতিটি পদক্ষেপে বেরিয়ে আসছে আড়ালের ঘটনাগুলো। দেশের একেবারে শেষ প্রান্তে নজরদারির আড়ালে থাকা বসতিগুলোতে মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। কোন প্রলোভনে, তার ইঙ্গিত আপনারা এরই মধ্যে পেয়েছেন। পাহাড়গুলোকে খুবলে খাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। বান্দরবানে এত সব ঘটনা প্রসঙ্গে প্রশাসনের কাছে জানতে চায় তালাশের দ্বিতীয় দলটি। এই লোকগুলো বা ইনারাই বা এই ধরনের আরও বেশ কিছু আছে আমাদের কাছে, যেগুলো হচ্ছে যে তারাই থানসি এলাকাতে বা বিভিন্ন এলাকাতে জায়গা কিনেছে এবং সেই জায়গাগুলোতে এখন পপি চাষ হচ্ছে। মানে অপরাধ হচ্ছে ত্রিমুখী। সরকারি কর্মচারী হিসেবে নিজ পরিচয় গোপন, আবার এই জেলার বাসিন্দা নয়, বাসিন্দার পরিচয়, আবার সেই জমিতে অনৈতিক কাজ।
বান্দরবানের আগের এক জেলা প্রশাসক নাকি নিজের স্ত্রীকে আদিবাসী দেখিয়ে পাহাড় কিনেছেন, এমনকি সংগ্রহ করেছেন পাহাড়ের স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র। পাহাড়ে জমি কিনেছেন স্বয়ং সাবেক পুলিশ সুপার সহ প্রশাসনের অনেক কর্মকর্তা। এসবের চূড়ান্ত বাছাই পর্যায়ে কাজ করেন ডিসি বা জেলা প্রশাসক আর রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত এনডিসি। ঘটনার প্রমাণগুলো এবার ডিসির সামনে। আপনি জমি কিনতে পারবেন না, কিনতে পারবেন না। আর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের ব্যাপারে কি না, কেউই পারবে না। এবং আপনি যদি সেক্ষেত্রে অনুমোদন দিয়ে থাকেন, একই আইনটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি অনুমতি দিব কেন? এটা তো আমার দেওয়ার কথা না। দেখেন তো আপনার এখানে কর্মকর্তা কেউ আছেন কি? যদি আমার কোনো সহকর্মী আমাকে মিসলিড করে থাকে, তাহলে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে। শুধু তাই নয়, ডিসি এবং এনডিসি এমন একজন কর্মকর্তাকে পার্বত্য এলাকার বাসিন্দা বলে চিহ্নিত করেছেন, যিনি এই দুই কর্মকর্তার পাশের কক্ষেই বসেন। ঠিক হয়নি বিষয়টা। হ্যাঁ, এটা অনজ্ঞতাবশত বা একটা ইমোশনালি হয়তো ধরেন আসলে আছি তো, বুঝতে পারতেছেন বিষয়টা। আপনি ইয়ে করছেন কি ক্যামেরা? হ্যাঁ, নাহলে তো আমি এক পক্ষে হয়ে যাবে। এই যে আপনি বললেন একদম ঠিক না। আচ্ছা, আমি এমনি আপনার রেকর্ড যদি বলি, এটা আপনারা কোথা থেকে কালেক্ট করছেন? কোনটা সেটা আমি কখনো বলবো না। হ্যাঁ, বিষয়টা অন্যায় হয়েছে, এটা অস্বীকার করছিল। তবে আপনি যদি পারেন এটা একটু ডিসকাউন্ট করে দিতে পারেন কিনা? কোনটা? এটা প্রচার হয়ে যাবে। এই হলো অবস্থা। কি খুঁজতে গিয়ে কি বেরিয়ে আসে। পপি সংক্রান্ত এইসব ঘটনা যে শুধু বান্দরবনের চেনা অচেনা জায়গার মধ্যেই আটকে আছে তা নয়, কখনো কখনো ভিন্ন পরিচয়ে খোদ রাজধানীতেও ঢুকে পড়ার ঘটনা ঘটে পপির বীজ। আর তা যদি কখনো ধরা পড়ে, তাহলে কি ঘটে এবার সেটা দেখুন। বান্দরবানের গহীনে পপি চাষি বা সংশ্লিষ্টদের ধরা যাচ্ছে না, কিন্তু গত 2011 সালের 12 ডিসেম্বর ঢাকার কমলাপুরে আটক হয় 28,000 কেজির বেশি পপি বীজ। পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল চাল হিসেবে। হাতে নাতে ধরার পরও মামলা হলো ঘটনার প্রায় 9 মাস পর 2012 সালের 19 সেপ্টেম্বর। মামলার বিষয়টাও একটা বড় কৌতুক। পপি বীজ সংক্রান্ত মামলা হয়নি, হয়েছে ফাইল চুরির। কারণ শুল্ক বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে নাকি ওই পপি বীজ সংক্রান্ত সকল নথিপত্র চুরি হয়ে যায়। যাদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ নথি চুরি হলো, তাদেরকে এড়িয়ে মামলার আসামি করা হলো শুধু আমদানিকারক আর তার শুল্ক এজেন্ট জাহাঙ্গীর হোসেনকে। এজাহারে আবার আমদানিকারকের কোনো নাম উল্লেখ নেই। তদন্তের পর জানা গেল আমদানিকারক এবি এন্টারপ্রাইজের মালিক বশির আহমেদ। রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ মামলাটির তদন্ত করে 2013 সালের 28 এপ্রিল চার্জশিট দেয়। অভিযুক্তের তালিকায় এজেন্টের কোনো নাম নেই এবার। সেই তদন্ত প্রতিবেদনের এমনই বেহাল দশা যে আদালত সেটাকে সরাসরি খারিজ করে দেয়। শুধু তাই নয়, মামলাটি যে খারিজ হয়েছে সেটাই জানেন না খোদ তদন্ত কর্মকর্তা। আপনি একটু গুছায় দেন, নাহলে আমি দিচ্ছি। সেই বইটাই তো এখন ফাইলের উপরে ফাইল আর সেই বইটা কেমনে? অফিসিয়ালি ফাইল তো প্রসেস করবে অফিসিয়াল লোক, সেখানে অভিযুক্ত হাতে ফাইলটা কিভাবে যাবে বা উনি কিভাবে প্রসেস করবেন? কাস্টমের ওখানে যারা আছে ওদের কাছে আমি এই প্রশ্নটা একাধিকবার করেছিলাম। তারা আমাকে বলেছে যে এখানে এখন ঠিক একই নিয়মেই যাচ্ছে, ফাইল যার ফাইল সেই নেয়। শুধু দেশের পাহাড়ি এলাকাতেই কত জায়গায় পপি চাষ হয় তার সম্পূর্ণ তথ্য সেনাবাহিনী বা প্রশাসনের কাছেও আছে কিনা সন্দেহ। কখনো কখনো দেশের অন্যান্য জায়গাতেও এই মন ভোলানো রঙের ধ্বংসের ফুল চাষের খবর পাওয়া যায়। আমরা শুধু এটুকু বলতে পারি যে একদিকে হন্যে হয়ে পপি ক্ষেত খোঁজা আর অন্যদিকে পাশ কাটিয়ে যাওয়া কোনো সমাধান নয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।